আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা এসএসসি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের ৮ নম্বর অঙ্কটা করব। এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের লাস্ট অঙ্ক। তো অঙ্কের কতে বলা হয়েছে, ৮-এর কতে বলা হয়েছে জহির ওয়ার্কশপের মূলধনের পরিমাণ নির্ণয় করো। মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আমাদের মূলধনের ছকটা হচ্ছে তারিখ বিবরণ টাকা টাকা। তো একটা জিনিস খেয়াল রাখবো, যেহেতু আমাদের মূলধনের পরিমাণ নির্ণয় কথা বলা হয়েছে, মূলধন সবসময় ১ তারিখে থাকে। সবসময় কোথায় থাকে? ১ তারিখে। কারণ হচ্ছে আমরা মূলধন তখনই পাই, আমাদের মূলধন তখনই বৃদ্ধি পায় বা মূলধন আসে যখন হচ্ছে মালিকানা, অর্থাৎ কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করি তখন মূলধন আসে। এই একটা জায়গায় মূলধন আসে। মূলধন আরেকটা জায়গায় আসে, সেটা হচ্ছে যদি ব্যবসা করতে যায় কোনো প্রবলেম হয় বা অতিরিক্ত কোনো কিছু ব্যবসায় আমি নিয়ে আসে, অর্থাৎ মালিক যদি ব্যবসায় অতিরিক্ত কোনো কিছু নিয়ে আসে তাহলে মূলধন আসবে, তাছাড়া অঙ্কে মূলধন আসবে না। যেহেতু আমাদের মূলধনের পরিমাণ নির্ণয় করতে বলা হচ্ছে, নিশ্চয়ই সেটা ১ তারিখেই থাকবে। তো আমরা আগে পড়ি। জনাব জহির ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। এখানে মূলধন আছে, কারণ ১ তারিখে কোনো কিছু নিয়ে ব্যবসা শুরু করলেই মূলধন আসে। তো আমরা দিব ১ তারিখ। এখানে তারিখ না দিলেও হতো, মূলধন আচ্ছা তারিখ দিয়েছি, কারণ হ্যাঁ তারিখ দিতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে লিখব ব্যবসায় বিনিয়োগ। ব্যবসায় বিনিয়োগ কত টাকা বিনিয়োগ করেছি? ৫ লক্ষ টাকা। একদম শেষ করে ৫ লক্ষ টাকা বসিয়ে ডাবল দাগ দেবো, কাজ শেষ আমাদের। এই ছিল ক। পরবর্তী পেজে আমরা খ দেখছি। তো স্টুডেন্ট, খতে বলা হয়েছে জানুয়ারি মাসে ব্যবসায় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কত টাকা ব্যয় হয়েছে? আমরা ফার্স্টে থেকে পড়বো, দেখবো কত টাকা ব্যয় হয়েছে, সেগুলো এখানে অন্তর্ভুক্ত করব। তো ছকটা হচ্ছে তারিখ বিবরণ টাকা টাকা, সেম ছক থাকবে। ওকে, ১ তারিখে বলা হয়েছে মূলধন নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, এটা কোনো দিনও ব্যয় না। তারপরে আসি ১৬ তারিখ। ১৬ তারিখে বলা হয়েছে ব্যবসায় ব্যবহারের জন্য ৬৫,০০০ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। এটা দেখে ব্যয় মনে হচ্ছে, কিন্তু আসলে ব্যয় হয় নাই। এর আগের অঙ্ক অর্থাৎ সাতের কতে এই অঙ্কটা সেম একটা অঙ্ক করে এসেছি আমরা, যে ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছিল। তো এখানেও সেই ব্যয় বলতে আমি আবার বলে দিচ্ছি, ব্যয় বলতে মালিকানার সাথে সাথে কাজ হয়েছে এমন ব্যয়। এখানে যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে, কিন্তু এখানে একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, একটা সম্পদ চলে গেছে। নগদ সম্পদ চলে গেছে, যন্ত্রপাতি একটা সম্পদ এসেছে। এখানে মালিকানার সাথে সাথে কোনো কাজ হয় না, অর্থাৎ এখানে কোনো ব্যয় হয় নাই, তাই এখানে আসবে না। ২১ তারিখ বলা হয়েছে গাড়ি মেরামত করে ৮০,০০০ টাকা আয় করা হলো। এটা আমাদের আয় হয়েছে, এটা এখানে আসবে না। ২৬ তারিখ দেখি, ওয়ার্কশপে ভাড়া প্রদান করেছে, এটা আমাদের জন্য এক ধরনের ব্যয়। আমরা লিখব ২৬ তারিখ ভাড়া প্রদান, ওয়ার্কশপের ভাড়া প্রদান। কত টাকা ভাড়া প্রদান করা হয়েছে? ২১,০০০ টাকা। লিখব ২১,০০০ টাকা। ওকে, পরবর্তীটা ২৮ তারিখ। ২৮ তারিখ কর্মচারী বেতন প্রদান করা হয়েছে, এটা ওই জন্য আমাদের জন্য একটা ব্যয়। কর্মচারীর বেতন প্রদান। কত টাকা বেতন প্রদান করা হয়েছে? ২৫,০০০ টাকা। ওকে, তারপরে মালিকের গাড়ি মেরামত করা হলো ১৫,০০০ টাকা। এটা এক ধরনের উত্তোলন। কেন উত্তোলন আমরা পরবর্তীতে বোঝাচ্ছি, এটা এখানে আসবে না, এটা কোনো ব্যয় না। ওকে ফাইন, এই দুটো যোগ করে দিলে আমাদের কাজ শেষ। যোগ করলে হয় হচ্ছে আমাদের ৪৬,০০০ টাকা। এই ছিল আমাদের খ। পরবর্তী পেজে আমরা গ দেখছি। তো স্টুডেন্ট, গতে বলা হয়েছে সংগঠিত লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব দেখাতে। তো হিসাব সমীকরণের প্রভাব অর্থাৎ বিবরণী ছকটা আমরা এখানে কেটে রেখেছি। আমাদের জানুয়ারি ১ তারিখে বলা হয়েছে, আগে লিখে রাখি জানুয়ারি ১ তারিখ। ১ তারিখে জনাব জহির ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। আমরা জানি বিনিয়োগ করলে আমাদের নগদ বৃদ্ধি পায় ৫ লক্ষ টাকা, এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর মন্তব্য লিখব মূলধন আনায়ন। ওকে, ইকুয়াল দিব আমরা। তো ১৬ তারিখে বলা হয়েছে প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য ৬৫,০০০ টাকার একটি যন্ত্রপাতি ক্রয় করা হয়েছে। কয় তারিখ? ১৬ তারিখ। তো যন্ত্রপাতি ক্রয় করেছি। যন্ত্রপাতি ক্রয় করলে আমাদের কারবার একটা যন্ত্রপাতি আসবে ৬৫,০০০ টাকা, এবং আমাদের কাছ থেকে ৬৫,০০০ টাকা নগদ টাকা চলে যাবে, কারণ ক্রয় করলে নগদ টাকা চলে যাবে। একটা সম্পদ বৃদ্ধি পাবে, একটা সম্পদ হ্রাস পাবে। ৬৫,০০০ টাকা আমাদের কারবার থেকে চলে গেছে, আর ৬৫ টাকা একটা সম্পত্তি আমাদের কারবারে আসছে। একুশ তারিখে বলা হয়েছে গাড়ি মেরামত করে ৮০,০০০ টাকা আয় করেন। অর্থাৎ এটি যেহেতু একটা ওয়ার্কশপ, এখানে গাড়ি মেরামত করে দিয়েছেন এবং গাড়ি মেরামত করে ৮০,০০০ টাকা তিনি পেয়েছেন, এটা তার জন্য আয় তাদের কারবারে আসছে।
তো নগদ টাকা আসছে 80,000 টাকা, আর এটা তার জন্য আয়। আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, এবং লিখব আয়। আর হ্যাঁ স্টুডেন্ট, আমরা প্রত্যেকটা লাইনে ইকুয়াল দেবো, নয়তো আমাদের অঙ্ক হবে না। তারপর 26 তারিখে বলা হয়েছে ওয়ার্কশপে ভাড়া প্রদান করলে আমাদের কারবার থেকে টাকা চলে যায়, এবং এটা একটা ব্যয়। ভাড়া একটা ব্যয়, মজুরি একটা যেমন ব্যয়, ভাড়া তেমন একটা ব্যয়, বেতন তেমনই একটা ব্যয়, এবং এটা লিখতে হবে মন্তব্যে ব্যয়। 26-এর পর 28 তারিখ কর্মচারী বেতন প্রদান করা হয়েছে। আবার চলে আসছে কর্মচারী বেতন প্রদান, এটা এক ধরনের ব্যয়। এখান থেকে কারবার থেকে টাকা চলে গেছে, তো টাকা চলে গেছে, নগদ থেকে মাইনাস করে দিব, এবং যেহেতু এটা একটা ব্যয় হলে মালিকানা সত্ত্ব থেকে কমাবো, এবং লিখব ব্যয়। পরবর্তীতে 30 তারিখে বলা হয়েছে মালিকের গাড়ি মেরামত 15,000 টাকা। এই কথাটার মানে হচ্ছে, এই কথাটা আমরা বুঝবো এখানে একটু, অর্থাৎ ঘুরিয়ে বলেছে। এই কথাটার মানে হচ্ছে যে মালিক নিজের ওয়ার্কশপে নিজের গাড়ি পরিষ্কার করেছেন, অথবা ওয়াশ করিয়েছেন, গাড়ি মেরামত করিয়েছেন। এই কথাটার মানে হচ্ছে মালিক নগদ উত্তোলন করেছেন এই কথাটার মানে। তো নগদ উত্তোলন করলে আমাদের কারবার থেকে নগদ টাকা চলে যাবে, তো নগদ থেকে কমাবো। এটা জাবেদাটা হচ্ছে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। তো উত্তোলন এবং এটা এক ধরনের উত্তোলন। আর উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে, আমরা জানি মালিকানা সত্ত্ব 4টি কারণে প্রভাবিত হয়, এবং লিখব উত্তোলন। আমরা জানি মালিকানা সত্ত্ব 4টি কারণে প্রভাবিত হয়। সেই 4টি কারণ হচ্ছে আয় ব্যয়, মূলধন আর উত্তোলন। এখানে ব্রেকেট হবে, কারণ এখান থেকে উত্তোলন হলে মালিকানা সত্ত্ব কমে যায়, তো আমরা কমিয়ে দেব। তো এই ছিল আমাদের। এবং এখন কি করব, আমরা উদ্দীত নামাবো। তো নগদে উদ্দীত নামালে হয় হচ্ছে 4,69,000 টাকা, এবং যন্ত্রপাতি হচ্ছে 65,000 টাকা, আর মালিকানা সত্ত্ব হয় হচ্ছে 5,34,000 টাকা। এবার আমাদের কাজ হচ্ছে 2 পাঁচ যোগ করা, অর্থাৎ সম্পদ পাশ যোগ করা আর দায় আর মালিকানা সত্ত্ব পাশ যোগ করা। সম্পদ পাশ যোগ করলে হবে 5,34,000 টাকা, ডাবল দাগ দিব, এবং মালিকানা সত্ত্ব হবে 5,34,000 টাকা, ডাবল দাগ দিব। তো এই ছিল আমাদের ঘ নাম্বার এবং এই অধ্যায়ের সর্বশেষ অঙ্ক। তোমরা যদি কোনো অঙ্ক প্রবলেম হয় তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে, আমি তোমাদের সেটা সলভ করে দেবো ইনশাল্লাহ। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। যদি তোমরা নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।